প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো নিরাপদে আছো এবং সামাজিক দূরত্ব বজায় রেখো, স্বাস্থ্যবিধি মেনে চলবে এই আশাবাদ ব্যক্ত করছি। দেশের সামগ্রিক প্রেক্ষাপটে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, আমরা সেটি স্বাস্থ্যবিধি মেনে আমরা অগ্রসর হব এবং আমরা আমাদের স্বার্থে আমরা আমাদেরকে সর্বোচ্চ যদি প্রতিরোধ করতে পারি, আমরা সচেতন থাকতে পারি, তবেই আমরা এই করোনা ভাইরাস থেকে রক্ষা করতে পারবো নিজেকে এবং আমাদের মহান সৃষ্টিকর্তার কাছে আমরা কামনা করছি এই দেশ, এই জাতি, এই প্রিয় মাতৃভূমি, এই প্রিয় দেশ বাংলাদেশকে যেন আমাদেরকে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা করেন। আজকে আমরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ঢাকা কলেজ পরিবারের পক্ষ থেকে অনলাইন এই ক্লাসে। সারা দেশব্যাপী আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর পরীক্ষার্থী 2020 এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্য, যারা একাদশ থেকে দ্বাদশে পদোন্নতি পেয়েছে বা প্রমোশন পেয়েছে, তাদের জন্য আজকের যে ক্লাস, সেই ক্লাসে স্বাগত জানাচ্ছি। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চৌধুমন্ডলী কোম্পানির আর্থিক বিবরণীর আজকে আমরা তৃতীয় ক্লাসে এসেছি। এই তৃতীয় ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, প্রথমে একটু দেখে নেই আজকের আলোচ্য বিষয়। তো প্রথম যে বিষয়টি ডিসকাস করব আমরা তোমাদের মাঝে তা উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থীর লক্ষ্য করো, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা প্রশ্নটা একটু বড় করো। আমরা দেখতে পাচ্ছ যে এখানে পরিচালন ব্যয় নির্ণয় এ সম্পর্কে বিস্তারিত আছে। তো এই যে পরিচালন ব্যয় নির্ণয় সেটি কি, গত ক্লাসেও আমরা এটা আলোচনা করেছি। আমি আজকে একটু ডিটেইলস বলবো। কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান, কোন একটা কোম্পানি যখন পরিচালনা করা হয়, তখন তাদের দুই ধরনের খরচ হয়। একটি হলো প্রশাসনিক খরচ আর একটি বিক্রয় খরচ। আমরা এই পরিচালনা ব্যয়ের পূর্বে যে ধাপে ছিলাম সেখানে ছিল কি, সেখানে ছিল কোম্পানির টোটাল বিক্রয়। সেই বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়েছি, আমরা পেয়েছিলাম মোট মুনাফা। মোট মুনাফার পরের ধাপটি হলো এই পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়কে আমরা বলেছি দুই ভাগে ভাগ করি, একটি প্রশাসনিক খরচ, একটি বিক্রয় খরচ। প্রশাসনিক খরচটা কি আমি গত ক্লাসে বলেছি, আজকে তার জায়গা ধরে আরেকটু ডিটেইলস বলার চেষ্টা করব। কোন একটি প্রতিষ্ঠান রান করার জন্য, অপারেট করার জন্য তার একটি প্রশাসনিক টিম থাকে বা প্রশাসনিক অফিস থাকে এবং এই প্রশাসনিক অফিস বা প্রধান অফিস কি করে, উৎপাদনকে নিয়ন্ত্রণ করে, বিক্রয়কে নিয়ন্ত্রণ করে, কিভাবে তার কোম্পানিটি পরিচালিত হবে তা নিয়ন্ত্রণ করে, কোম্পানির ফাইন্যান্স কিভাবে করা হবে সেটি সে সিদ্ধান্ত নেয়, কিভাবে অর্থ সংগ্রহ করা হবে, কোন খাতে কিভাবে ব্যয় করা হবে, কোন খাত থেকে ফান্ড কিভাবে আসবে, টোটাল বিষয়গুলো এবং সরকারি বিধিবিধান, বিভিন্ন আইন কানুন, নিয়ম নীতি, এই সবগুলো মেনটেন করে হলো প্রশাসনিক অফিস, সে হেড অফিস। আমি একটু উদাহরণ দিয়েছিলাম গত ক্লাসে, যে সে আমার একটা কোম্পানির ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি গাজীপুরে অবস্থিত আর এই কোম্পানির হেড অফিসটি ঢাকায় অবস্থিত। তাহলে ঢাকা যে হেড অফিস আছে, এই হেড অফিসের যে খরচগুলো, যাবতীয় খরচগুলোকে আমরা বলবো প্রশাসনিক খরচ। সেখানে কি হতে পারে, এই প্রশাসনিক যে ভবন বা প্রশাসনিক যে অফিস, সেই অফিসের কর্মকর্তা কর্মচারীদের বেতন খরচ এটি হতে পারে। তো লক্ষ্য করছো, বেতন খরচ প্রশাসনিক ব্যয়ের একটি অংশ। তারপরে হতে পারে বীমা খরচ। বীমা, প্রশাসনিক অফিস পুরো প্রতিষ্ঠানের জন্য বীমা করে থাকে,
তার যে বীমা খরচ সেটি একটি প্রশাসনিক ব্যয়। মনিহারি খরচ বা সাপ্লাইজ ব্যয়, সেই কাগজ, কালি, কলম ইত্যাদি, এগুলো যে ব্যয়গুলো স্টেশনারি বা মনিহারি বা সাপ্লাইজ আমরা বলি, এই যে ব্যয়গুলো সেই ব্যয়টা এখানে আসবে। উপযোগ খরচ সেটি কি? উপযোগ খরচ হলো যে ইউটিলিটি ব্যয়, যেমন গ্যাস, বিদ্যুৎ, পানি, এই জাতীয় যে ব্যয়গুলো আছে, ইন্টারনেট, এগুলো উপযোগ ব্যয়ের একটি অংশ। ভাড়া, আমার অফিস ভাড়া নেওয়া হতে পারে, এই ভাড়া হলো প্রশাসনিক ব্যয়। মেরামত খরচ, বিভিন্ন ধরনের রিপেয়ারিং খরচ হতে পারে, আমার অফিসের রিপেয়ারিং খরচ, কোনো একটা মেশিন পত্রের রিপেয়ারিং খরচ, বা কোনো একটা ইকুইপমেন্টের আছে, আমার অফিসে কম্পিউটার আছে, কম্পিউটারের রিপেয়ারিং হতে পারে, এই রিপেয়ারিং খরচটি প্রশাসনিক ব্যয়ের অংশ। আমার অফিসে এসি আছে, এসির মেরামত হতে পারে, এই মেরামতটিও আমার একটি প্রশাসনিক খরচের অংশ। অফিসে বিভিন্ন ধরনের সম্পত্তি থাকতে পারে, যেমন আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, এই বিভিন্ন রকমের ইকুইপমেন্ট থাকতে পারে। এই যে সম্পত্তিগুলো, সেই সম্পত্তির অফিসের যে সংশ্লিষ্ট সম্পত্তিগুলো, এই সম্পত্তির অপচয়গুলো প্রশাসনিক খরচের একটি অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এই যে ব্যয়গুলো আছে, যেমন বেতন খরচ বলছি, ভাড়া খরচ বলছি, মনিহারি বলছি, বা অন্য যে কোনো খরচের কথাই বলি, সেটা যদি অগ্রিম থাকে তাহলে এখান থেকে মাইনাস করতে হয়, যদি বকেয়া থাকে তাহলে অ্যাড করতে হয়, যোগ করতে হয়। এবং এই অগ্রিম বা বকেয়া এগুলো সমন্বয়ে দেওয়া থাকে। আমরা এই জাতীয় সমন্বয়গুলো পেয়েছি, অনেক পেয়েছি, তোমরা অনেক করেছো। তারপরে আমি আবার সেকেন্ড টাইম মনে করিয়ে দিচ্ছি। তাহলে পরিচালন ব্যয়ের এই যে একটি অংশ প্রশাসনিক খরচ, আমার ধারণা তোমরা সবাই প্রশাসনিক খরচকে বুঝতে পেরেছো। এখন আমরা আসি প্রশাসনিক খরচের আরেকটি বিষয়, আরেকটি অংশ, সেটি হলো বিক্রয় খরচ। আমি আমার কোম্পানিতে যত পণ্য উৎপাদন করি, যতই প্রোডাকশন করি, যত ভালো মানের পণ্য তৈরি করি না কেন, সেই পণ্যটি যথাযথ কাস্টমার ভোক্তার কাছে পৌঁছে দিতে হবে, ভোক্তাকে জানাতে হবে, এবং ভোক্তার কাছে যদি পৌঁছাতে পারি, আমার এই পণ্য যদি ভোক্তা ব্যবহার করার পরে সে যদি সন্তুষ্ট হয়, সে আবার এসে ক্রয় করবে। তাহলে এই যে ভোক্তার কাছে পণ্যগুলো পৌঁছানো, ভোক্তাকে জানানো, এই জানানো এবং তার কাছে এই যে পৌঁছানোর যে কার্যক্রম, সেটি করে থাকে সেলিং ডিপার্টমেন্ট, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্ট। এই সেলিং এক্সপেন্স বা ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, এই যে বিষয়গুলো আছে, এই খাতে কোম্পানির একটা বৃহৎ অঙ্কের টাকা খরচ হয়ে থাকে। তোমরা দেখো বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো দেখো ব্যাপক প্রচার কার্যক্রম করে, টেলিভিশনে, অনলাইনে, রেডিওতে, পত্র পত্রিকায়, বিভিন্ন ভাবে বাজারগুলোতে, দোকানগুলোতে। আমি একদিন কেনাকাটা করতে গেলাম, একটা দোকানে গেলাম, আমি একটা দোকান থেকে কিছু পণ্য ক্রয় করলাম। পাশে একটি ছেলেতে দাঁড়িয়ে আছে, আমি খেয়াল করিনি, আমি মনে করেছি সেও আমার মতো হয়তো দোকানে পণ্য ক্রয় করতে আসছে। তো গল্পটি শুনলে দেখো কিভাবে, এই গল্পটি শুনে তাহলে বুঝতে পারবা যে কিভাবে কোম্পানি সেলিং খরচটা বাড়াচ্ছে এবং কোম্পানি আমাকে মার্কেটিং করছে। তো আমি পণ্য কিনে চলে আসব, তখন বলতেছি, স্যার আপনার মোবাইলে একটা ফ্লেক্সি লোড যাবে, আপনি তো আমাদের কোম্পানির পণ্য ক্রয় করেছেন, আমরা আমাদের কোম্পানির যদি 100 টাকার বেশি পণ্য ক্রয় করে যে গ্রাহক, তাকেই আমরা ফ্লেক্সি লোড করে দিচ্ছি, আপনার অনুগ্রহ করে মোবাইল নাম্বারটা যদি দিতেন। তাই আমি বলছি, না ভাই, এগুলা মোবাইল নাম্বার নিয়ে আপনারা ফ্লেক্সি লোড করবেন না, আমার দরকার নেই ফ্লেক্সি লোড, আপনি লাগবে না। তো সে বেচারা অনেক রিকোয়েস্ট করে আমার মোবাইল নাম্বারটা নিল, আমি তাকে মোবাইল নাম্বারটা দিলাম। তো আমি কিছুক্ষণ পরে দেখি যে আমার মোবাইলে একটা মেসেজ আসছে এবং সেখানে একটা 50 টাকা মেবি রিচার্জ করে দিয়েছে এই সেলসম্যান বা এই প্রতিনিধি, সেই কোম্পানির প্রতিনিধি। এখন এর মাধ্যমে কি হয়েছে, এর মাধ্যমে ওই কোম্পানি তার এই প্রতিনিধির মাধ্যমে জানতে পেরেছে কে তার পণ্যের গ্রাহক, এবং আমার একটা আইডেন্টিটি, আমার একটা ইনফরমেশন, আমার একটা মোবাইল নাম্বার তার কাছে আছে, মানে গ্রাহকের মোবাইল নাম্বারও সেই কোম্পানি পেয়ে গেল। এভাবে তারা মার্কেটে দোকানে দোকানে প্রতিনিধি প্রেরণ করে, টাকা সংগ্রহ করছে, কি পরিমাণ পণ্য সেল হচ্ছে, কোন পণ্যটা সেল হচ্ছে, কি কিনছে কাস্টমার কি বলছে, এইভাবে একটি সেলস টিম
যত শক্তিশালী হবে সেই কোম্পানি তত বেশি প্রফিট করতে পারে, তত বেশি তারা সেল করতে পারে। সেজন্য বিক্রয় খরচ একটি পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত, এবং বিক্রয় খরচ যত বেশি হবে এবং এখানে তত বেশি সেল হবে, এবং কৌশলগত প্রক্রিয়াটা এমনভাবে করা হবে একেবারে ভোক্তার দোরগোড়ায় পৌঁছে দিতে হবে পণ্যের প্রচার, পণ্যের প্রসার। আমরা জানি প্রচারই প্রসার। সেজন্য বিজ্ঞাপন খরচ বিক্রয় খরচের অন্তর্ভুক্ত। বিক্রয় পরিবহন এখানে অন্তর্ভুক্ত। অনাদায়ী পাওনা, বিক্রয় করতে গেলে কিছু না কিছু বাকিতে পণ্য বিক্রি করতে হয়, আমরা জানি। এবং আমাদের অনেক গার্ডিয়ান আছেন বিজনেসম্যান, আমাদের অনেক শিক্ষার্থীরা বলেন যে আমার বাবা স্যার এই বিজনেস করেন। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি তোমাদের গার্ডিয়ানের সাথে, বাবার সাথে বা ব্যবসায়ী বন্ধু বান্ধব আত্মীয়ের সাথে কথা বলো, দেখবা যে একটা বৃহৎ অঙ্কের টাকা তাকে বাকিতে ধারে বিক্রয় করতে হচ্ছে। আর ধারে বিক্রয় করলে সব টাকা কালেকশন হয় না, সব টাকা আদায় হয় না, কিছু না কিছু টাকা কি হয়, বকেয়া থেকে যায়। তো যে পরিমাণ অর্থ এই যে বকেয়া থেকে যাবে, এই বকেয়া টাকা কিন্তু কোম্পানি আদায় করার জন্য তার সর্বোচ্চ চেষ্টাটি করে থাকে। কিন্তু সর্বোচ্চ চেষ্টা করার পরেও অনেক ক্ষেত্রে কি হয়, কিছু অর্থ বকেয়া থেকে যায়। এই যে বকেয়া থেকে যায় তাকে বলা হয় অনাদায়ী পাওনা, যে অর্থটা আদায় করতে পারছি না। আমি একটা উদাহরণ প্রায় দিয়ে থাকি, যে সে আমার বাসা, আমি যেখানে বসবাস করি সেটি ধানমন্ডি এরিয়াতে অবস্থিত। তো এখানে ধানমন্ডি এরিয়াতে আমার বাড়ির পাশে হয়তো কোনো একটা দোকান আছে, দোকান থেকে পণ্যদ্রব্য আমি ক্রয় করি। এরকম আমার মতন আশেপাশের কাস্টমাররা এই দোকান থেকে পণ্য ক্রয় করে। তো কখনো এই বিক্রেতা দোকানদার কি করলেন, কিছু পণ্য বিক্রি করলেন আমার কাছে XYZ অনেকের কাছে। মিস্টার এক্স এর কাছে এই বিক্রেতা 1000 টাকা পাবেন, কিন্তু মিস্টার এক্স এই 1000 টাকা পরিশোধ করবেন, হয়তো আজ করেন কাল করেন করছেন, আবার কিছু টাকা দিচ্ছেন ওনাকে, আবার কিছু বাকি নিচ্ছেন, এমন তার একটা প্র্যাকটিস হচ্ছে। তো দোকানদার মনে করছেন যে উনি তো দিচ্ছেন নিচ্ছেন, ঠিক আছে দিয়ে দিবেন। একদিন হয়তো এক সময় হয়তো এই যিনি এক্স কাছে কিছু টাকা পাবেন, তিনি বাসা শিফট করে এখান থেকে অন্যত্র চলে গেলেন, তার সাথে আর কোনোদিনই যোগাযোগ করতে পারলেন না। ওই ব্যক্তিও হয়তো কোনো কারণে ভুলে গেছে, এমনও হতে পারে অনিচ্ছা সত্ত্বেও এরকম একটা বকেয়া টাকা তার উপরে রয়েছে দোকানদার, আর উনিও পরিশোধ করতে পারেন নাই। তো এরকম যদি কোনো সিচুয়েশন হয়, বা আমি এজ এ বিক্রেতা অনেক চেষ্টা করেও আমি আমার যে প্রাপ্য টাকা সেটা আদায় করতে পারছি না, এরকম সিচুয়েশন হলে সেই প্রাপ্য টাকা যদি আদায় করা সম্ভব না হয়, তাকে আমরা বলি অনাদায়ী পাওনা। এই অনাদায়ী পাওনাটি বিক্রয় সম্পর্কিত একটি খরচ। ধারে বিক্রয় করেছি, ফলে আমার এই অনাদায়ী পাওনার সৃষ্টি হয়েছে, এবং কোম্পানি এই টাকাটা যদি আদায় করতে না পারে, কোম্পানির এটি একটি লস। এই অনাদায়ী পাওনা বিক্রয় খরচের অন্তর্ভুক্ত হবে। এবং এই অনাদায়ী পাওনা সম্পর্কিত আরো কিছু সমন্বয় প্রশ্ন থাকে, যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে, তারপরে দেনাদার বা প্রাপ্য হিসেবের বার্তা থাকে, ডিসকাউন্ট থাকে, প্রাপ্য হিসেবের বার্তা সঞ্চিতি। এই জাতীয় যে আমার যে দেনাদার বা প্রাপ্য হিসাব, তার কাছ থেকে যদি টাকা আদায় করতে না পারি, তাকে অনাদায়ী পাওনা বলছি, সেটি আমার বিক্রয় খরচ। এবং তার কাছ থেকে আদায় করতে পারছি না, এরকম সিচুয়েশন কন্টিনিউ যদি হয়, তখন আমি এর জন্য একটা সঞ্চিতি রাখি, অনাদায়ী পাওনা সঞ্চিতি বলি। এবং এই একে বার্তা সঞ্চিতি আমরা বলি, সেই বার্তা সঞ্চিতি রাখি। তো এরকম যে খরচগুলো, সেগুলো বিক্রয় খরচ। আর আমার যদি বিক্রয় কেন্দ্র থাকে, সেলস সেন্টার থাকে, আমার যে দোকান, সেই দোকানের যদি ভাড়া দিতে হয়, সেটি আমার বিক্রয় কেন্দ্রের ভাড়া। আবার আমার সেলস ম্যানেজার থাকতে পারে, সেলস ম্যানেজারের বেতন, সেটি আমার এখানে বিক্রয় খরচ। এরকম আমার বিক্রয় ম্যানেজার যিনি, তার যদি কমিশন দিতে হয়, সেই কমিশনটি আমার হবে কি বিক্রয় খরচের অন্তর্ভুক্ত। এভাবে আমি গত কিছুদিন আগে আমি দেখেছি যে বিভিন্ন দোকানে এসে মিল্ক বিটা তারা কি করছে, ডেলিভারি ভ্যান দিয়ে এসে তাদের দুধগুলো, প্রোডাকশন গুলো দোকানে দিয়ে যাচ্ছে। আমি সকালবেলা, বেশ সকালে আমি বাজারে গেলাম একদিন, দেখি যে তাদের গাড়ি এসেছে, গাড়ি দিয়ে বিভিন্ন দোকানে তাদের মিল্ক বিটার যে প্রোডাকশন গুলো আছে, দুধ, ঘি, বিভিন্ন সামগ্রীগুলো তারা পৌঁছে দিচ্ছে। তো এই যে ডেলিভারি ভ্যান দিয়ে কোম্পানি পৌঁছে দিচ্ছে, এই ডেলিভারি ভ্যানের যে খরচ,
ডেলিভারি ভ্যানের যে ভাড়া বা এটির যে অপচয় বা এটার যে খরচগুলো সেগুলো আমার বিক্রয় খরচের অন্তর্ভুক্ত হবে। তাহলে এইভাবে বিক্রয় খরচ এবং প্রশাসনিক খরচ এই দুটো খরচকে মিলে একসাথে আমরা বলবো পরিচালন ব্যয় বা পরিচালন খরচ। প্রিয় শিক্ষার্থী, তাহলে পরিচালন খরচকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটি প্রশাসনিক খরচ, একটি বিক্রয় খরচ। তোমরা এই পরিচালন খরচ যদি নির্ণয় করতে বলা হয় এই দুটো ব্যয়কে একসাথে করে দিবা। তবে অনেক শিক্ষার্থী আমাদের ছাত্ররা প্রশ্ন করেন যে স্যার এটি পৃথক পৃথক করে না লিখলে যদি একসাথে করে দেই, মিক্স করে দেই, তাতে সমস্যা আছে কিনা? হ্যাঁ, তাতে সমস্যা আছে। কি সমস্যা আছে? অনেক সময় প্রশ্নে এরকম ভাবে স্পেসিফিক আসে যে প্রশাসনিক খরচের পরিমাণ নির্ণয় করো। তো যদি প্রশ্নে আসে যে প্রশাসনিক খরচ নির্ণয় করো, তাহলে তুমি শুধু প্রশাসনিক ব্যয়গুলো পৃথক করতে হবে। আর যদি প্রশ্নে এরকম ভাবে আসে বিক্রয় খরচের পরিমাণ নির্ণয় করে, তাহলে যদি এরকম বিক্রয় খরচগুলো তুমি চিনতে পারো, তাহলে সেগুলো যোগ করে আমরা টোটাল ব্যয়টা পেয়ে যাব। আর পরিচালন ব্যয় নির্ণয় করতে গেলে আমরা এরকম স্পেসিফিক প্রশাসনিক খরচগুলো সেপারেট করব এবং বিক্রয় খরচগুলো সেপারেট করব। এই দুটোকে সেপারেট করে পৃথক পৃথক যোগ করে তারপর আমরা মোট পরিচালন ব্যয় নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। তোমরা পরের প্রশ্নটি দেখো, পরের আলোচনাটি ফলো করো। আমরা পরিচালন ব্যয়ের পরের যে বিষয়টি সেটি আমরা লক্ষ্য করছি যে এখানে আমরা পরিচালন মুনাফা নির্ণয় করব। কিভাবে পরিচালন মুনাফা নির্ণয় করা হবে? তো পরিচালন মুনাফার যে বিষয়টি আছে আমি একেবারে সংক্ষেপে এখানে তুলে ধরেছি সেই বিষয়টি যে পরিচালন মুনাফাকে আমি বলছি যে এখানে লক্ষ্য করো টোটাল ধাপটি দেওয়া আছে। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, পাবো মোট মুনাফা। মোট মুনাফা থেকে আমি পরিচালন খরচ যেটি আমি একটু আগে বুঝিয়েছি সেই পরিচালন খরচকে বাদ দিব, তাহলে আমি পাবো পরিচালন মুনাফা। মোট মুনাফা থেকে তাহলে কি বাদ দিব? মোট মুনাফা থেকে আমি বাদ দিব বিক্রয় খরচ এবং প্রশাসনিক খরচ। এই দুটো আমি ধরে নিচ্ছি যে আমার বিক্রয় খরচ আছে 10,000, প্রশাসনিক খরচ আছে 30,000, তাহলে এই 40,000 টাকা আমার টোটাল পরিচালন খরচ। এই 40,000 টাকা যে পরিচালন খরচ, এই 40,000 টাকা পরিচালন খরচ যদি আমি মোট মুনাফা থেকে মাইনাস করি, তাহলে আমি পেয়ে যাব পরিচালন মুনাফা। তাহলে এই যে পরিচালন মুনাফা, এটি আমরা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছি। এই পরিচালন মুনাফার পরের ধাপটা কি হবে এখন আমি সে বিষয়ে আলোচনা করব। তোমরা তার পরের স্লাইডটি দেখো। পরিচালন মুনাফার পরের ধাপটি দেখতে পাচ্ছি আমরা, এখনই দেখতে পাবো পরিচালন মুনাফার পরের অংশটি। প্রিয় শিক্ষার্থী, পরিচালন মুনাফার যে পরের ধাপ সেখানে দেখো, লক্ষ্য করো এখানে আছে পরিচালন মুনাফার পরে অন্যান্য আয়, অন্যান্য ব্যয়। এই যে অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয়, এটি আমরা এখন এখানে আলোচনা করব। অন্যান্য আয়, অন্যান্য ব্যয়, আমি তো জানি যে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান আয় হলো পণ্য বিক্রয়। পণ্য বিক্রি করে আমি আয় করব, তাই না? তো পণ্য বিক্রি করে যদি আমি আয় করি, সেটি হবে আমার প্রধান আয়। সেই আয়ের সাথে আমি তুলনা করেছি পণ্য বিক্রয়ের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, সেটি মাইনাস করে দিয়েছি, মোট মুনাফা পেয়েছি। তার সাথে পরিচালন খরচগুলো, পরিচালন ব্যয়গুলোকে আমরা সমন্বয় করেছি, বাদ দিয়েছি। আমরা যে মুনাফা পেয়েছিলাম তাকে বলেছিলাম পরিচালন মুনাফা। এই যে অপারেটিং প্রফিট বা পরিচালন মুনাফা, তারপরেও আমার কিছু আয় হয়, কিছু ব্যয় হয়। যে আয়গুলো হয় তোমরা দেখতে পাচ্ছ এখানে, যে আয়গুলো এখানে হয় সেটা দেখতে পাচ্ছ যে এখানে বাচ্চা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, এই জাতীয় আয় প্রায় তোমরা দেখতে পাবে। বাচ্চা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, তারপরে লক্ষ্য করো এখানে তোমরা স্থায়ী সম্পত্তি বিক্রয় হতে মুনাফা, এটি
আমরা হতে পারে যে এটি কি, যে কোন একটা ফার্নিচার আমার কাছে আছে, এটির বর্তমান মূল্য হয়তো আছে 5,000 টাকা। যদি আমি এটা 5,100 টাকা বিক্রি করতে পারি, সেই 100 টাকা আমার যে আয়, এই মুনাফাটা, সেই 100 টাকাকে বলবো আমি স্থায়ী সম্পত্তি বিক্রয় করতে মুনাফা। এটা আমার অন্যান্য আয়। আসলে এটা আমার মুখ্য আয় না। এই আয়ের জন্য আমি বিজনেস করি না। বিজনেস করি আমি পণ্য বিক্রি করব, বিক্রয় থেকে আমার আয় হবে। কোন একটি পণ্য ক্রয় করেছি 10 টাকায়, এটি বিক্রি করব 11 টাকা, 1 টাকা আমার আয়। আসলে এই আয়ের জন্য আমি বিজনেস করি। তো এই আয়টা করতে যেয়ে আমার আরো কিছু আনুষঙ্গিক আয় হয়, অন্যান্য আয় হয়। সেই অন্যান্য আয়গুলোকে কেউ কেউ আবার বলে অপরিচালন আয়। অপরিচালন আয়, অন্যান্য আয় বা অপরিচালন আয় এটি প্রায় কাছাকাছি। তবে একেবারে বর্তমান যে কনসেপ্ট, সেখানে তোমরা বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটে যে দেখবে কোম্পানির আর্থিক বিবরণীগুলো দেওয়া আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া আছে, কোম্পানি আইনের যে বিধিবিধানগুলো আছে সেখানে লক্ষ্য করবে অপরিচালন আয় কথাটি আর এখন উল্লেখ করা হয় না, এখানে এখন বলা হয় অন্যান্য আয়। তারপরেও আমি দুটো বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। অনেক সময় প্রশ্নে আসে যে অপরিচালন আয় কি, অপরিচালন আয় কোনটি, অপরিচালন আয় নির্ণয় করো। আসলে ব্যবসা পরিচালনা করলে যে আয় হয় সেটি হলো পণ্য বিক্রয় থেকে আয় বা মোট মুনাফা। মোট মুনাফা থেকে আমি পরিচালন খরচ বাদ দিলে যে মুনাফা পাই সেটি পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার পরে যদি আদার্স কোনো ইনকাম থাকে, যেমন আমার ব্যাংকে টাকা জমা রাখি, আমি এই যে জমা রাখি আবার প্রয়োজন হলে টাকা তুলে নিয়ে আসি, এই টাকা তুলে নিয়ে আসা, এটি আবার জমা রাখা, এটি আমার বিজনেসের সাথে আমার ব্যাংকে ডিল করতে হচ্ছে। এখন এই জমানো টাকা উপরে ব্যাংক কি করে, আমাকে একটি প্রফিট দেয়, ইন্টারেস্ট দেয়। এই যে একটি প্রফিট বা ইন্টারেস্ট আমি ব্যাংক থেকে পাচ্ছি, ব্যাংক জমার উপর আমি একটা সুদ পাচ্ছি। এই সুদ পাওয়ার আশায় কিন্তু আমি ব্যাংকে টাকা জমা রাখি না। আমার বিজনেসের কোটি কোটি টাকা ডিল করতে হয়, ব্যাংকে ডিল করতে হয়, রাখতে হয়, জমা দিতে হয়, তুলতে হয়। বাট এই টাকার উপরে যে আমি একটা ইন্টারেস্ট পাচ্ছি, এই আয়টা আমার একটা অন্যান্য আয়, আদার্স ইনকাম বা অপরিচালন আয়। এরকম ভাবে বিনিয়োগের সুদ, আমি ব্যবসা করি, বিনিয়োগ করি, পণ্য ক্রয় করব, বিক্রি করব, আমার ফ্যাক্টরিতে পণ্য প্রোডাকশন হবে, সেটা সেল হবে, এটি আমার মূল ইনভেস্ট। এর বাইরেও যদি কোনো টাকা কোথাও অন্য কোথাও ইনভেস্ট করা থাকে, আসলে সেটি প্রধান বিনিয়োগ না। তারপরেও সেই বিনিয়োগ থেকে যদি কোনো আয় হয়, সুদ পাই বা বিনিয়োগ থেকে কোনো লভ্যাংশ পাই, তাকে আমি বলবো অন্যান্য আয় বা অপরিচালন আয়। শিক্ষানবিশ সালামি, বিভিন্ন কোম্পানির ট্রেনিং ইনস্টিটিউট আছে, ট্রেনিং শিক্ষানবিশ যারা জয়েন করে, নতুন চাকরিতে যারা জয়েন করে তাদেরকে ট্রেনিং করানো হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। সে আমি একদিন একটা প্রতিষ্ঠানে এরকম ট্রেনিং ইনস্টিটিউটের সামনে দিয়ে যাচ্ছিলাম। তো ট্রেনিং ইনস্টিটিউট থেকে অনেক ট্রেনি যারা ট্রেনিং নিচ্ছে এখানে, তারা বের হচ্ছে। দেখছি আমি যে এক একজনের মানে আইডি কার্ড বা যে আমার গলায় একটা তোমরা আইডেন্টি কার্ড একটা ফিতা দেখতে পাচ্ছ, এরকম এক একজনের এক এক কালার। তা আমার কাছে তখন আমি একটু দাঁড়ালাম, কথা বললাম যে আপনি কোথায় আছেন। সে বললো যে আমি এই প্রতিষ্ঠানে আছি, আরেকজন অন্য একটা কোম্পানি অন্য একটা প্রতিষ্ঠানে আছে। তো সবার ট্রেনিংটাই হচ্ছে এখানটায়। তো বিভিন্ন কোম্পানি এরা এই ট্রেনিং ইনস্টিটিউটে এসে ট্রেনিং করছে, আর এই ট্রেনিং ইনস্টিটিউটটা পরিচালনা করে আরেকটা কোম্পানি। তো যে কোম্পানি এটি পরিচালনা করে তাদের প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের এখানে ট্রেনিং দেওয়া হয়, অন্যান্য কোম্পানির বা কর্মকর্তা কর্মচারীরা এখানে এসে ট্রেনিং করে থাকে। তো যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসে তাদের ট্রেনিং করানোর জন্য একটা ফি নেওয়া হয়, একটা ফি নেওয়া হয় সামান্য, যে টাকাটা আপনারা দিবেন ট্রেনিং ফি বাবদ। এই যে শিক্ষানবিশ সালামি, এটাকে বলা হচ্ছে কি যে ট্রেনিং করানোর পরে আমার যে কোম্পানির যে আয়টা হচ্ছে, আমি যে রেভিনিউটা পাচ্ছি, এই আয়টা এদের পেছনে কিছু খরচ হয় কোম্পানির ট্রেনিং এর পারপাসে, যে খরচগুলো হওয়ার পরে বাদ দেওয়ার পরে আয় থেকে ব্যয়টা বাদ দেওয়ার পরে যে টাকাটা থেকে থাকে, সেটি হলো শিক্ষানবিশ সালামি। এটি আবার অন্যান্য আয়ের একটি অংশ। এটি কিন্তু প্রধান আয়ের উদ্দেশ্য না যে এই আয়ের জন্য ব্যবসা করতেছি। বাট একটা বৃহৎ কোম্পানি, তাদের ট্রেনিং ইনস্টিটিউট থাকে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর, ব্যাংকের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর এই ধরনের ট্রেনিং ইনস্টিটিউট আছে। উপভাড়া প্রাপ্তি, আমি একটি
অফিস ভাড়া নিয়েছি বা আমি একটি বিক্রয় কেন্দ্র ভাড়া নিয়েছি, তো সেখান থেকে আমি কি করি, এই যে স্পেস ভাড়া নিলাম তার উপরে আমি বাড়ির মালিককে ভাড়া দিয়ে থাকি বা অফিসের যিনি মালিক তাকে ভাড়া দিয়ে থাকি। এখন আমার যদি এমন মনে হয় যে এই রুমটা আমার প্রয়োজন নাই, এটা আমি অন্য একজনের কাছে সাবলেট দিয়ে দিলাম। তোমরা অনেকেই এই ধরনের আছো যে বিভিন্ন বাড়িতে ভাড়া থাকো, আমাদের অনেক শিক্ষার্থীরা ভাড়া থাকে, আমরাও ভাড়া থাকি। তো আমরা যদি ভাড়া থাকি, আমরা যদি 3টা রুম থাকে, আমার ফ্ল্যাটে যদি 3টা রুম থাকে, আর আমি যদি দেখি যে একটা রুম আমি ভাড়া দিতে পারি, আমার এটা প্রয়োজন হয় না, তো ওই রুমটা ভাড়া দিয়ে আমি ওখান থেকে যদি মাসে 5,000 বা 10,000 টাকা আয় হয় আমার, এটিকে বলা হবে উপভাড়া প্রাপ্তি। এই আয়টাকে বলা হবে উপভাড়া প্রাপ্তি বা সাবলেট। এই যে উপভাড়া প্রাপ্তি, এটি একটা অন্যান্য আয়ের অংশ। এইভাবে প্রাপ্ত লভ্যাংশ, কোন প্রফিট বা লভ্যাংশ পাওয়া গেলে, যেটা আমরা একটু আগে বলছিলাম যে ব্যাংক জমা সুদ বা প্রাপ্ত লভ্যাংশ, এগুলো আমার অন্যান্য আয়ের অংশ। তাহলে লক্ষ্য করে তোমরা এখানে যে অন্যান্য আয়গুলো আছে, এগুলোকে কেউ কেউ কি বলে, অপরিচালন আয়। তাহলে আমরা এই অপরিচালন আয় বা অন্যান্য আয় কি, আমি স্পেসিফিক প্রত্যেকটা আইটেম তোমাদেরকে বুঝিয়েছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যারা কোনো প্রবলেম ফেস করবা, আমি আবারও বলি, গত ক্লাসে বলেছি, তোমরা কমেন্টস অপশনে যে তোমরা ক্লাসগুলো দেখছো, কমেন্টস অপশনে যে কমেন্টস করবা, আমরা নেক্সট ক্লাসে আবার সেই প্রবলেমগুলো তুলে ধরবো এবং তোমাদেরকে বুঝিয়ে দিব। অন্যান্য ব্যয় কি, এটি আমরা এখন চিন্তা করব। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য ব্যয় হলো যে যেরকম ভাবে আমার অন্যান্য আয় হচ্ছে, আদার্স ইনকাম হচ্ছে, সেরকম কিছু অন্যান্য ব্যয় আছে। যেমন যে ব্যয়টা আমার ব্যবসা পরিচালনার সাথে জড়িত না, আমার বিজনেস করতেছি, এই বিজনেস করার জন্যই এই ব্যয়গুলো হচ্ছে এরকম না, সে ব্যয়গুলো নানা কারণেই হয়ে যাচ্ছে। যেমন হতে পারে কি, কোনো একটা পণ্য আগুনে নষ্ট হয়ে গেল, আমি তো চাই না আমার দোকানের পণ্য আগুনে পুড়ে যাক, আমার ফ্যাক্টরির যে প্রোডাকশন হয় সেই পণ্যগুলো কোনো কারণে আগুনে নষ্ট হোক বা অ্যাক্সিডেন্টালি কোনো লস হোক। আমি পণ্যগুলো কিনে নিয়ে আসতেছি, সে চিটাগং থেকে ঢাকা পণ্য আসতেছে, পথির মধ্যে একটা অ্যাক্সিডেন্টে তো পণ্য নষ্ট হতে পারে। এই যে অ্যাক্সিডেন্টাল ক্ষতি বা লস, হ্যাঁ, কোন একটা স্থায়ী সম্পত্তি আমার আছে, সেটি কোনো কারণে, প্রাকৃতিক কারণে হোক বা এমনিতে অ্যাক্সিডেন্টাল কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে, তো এরকম কোনো ক্ষতি হলে সেই ক্ষতিটাকে আমি বলবো কি, অন্যান্য ব্যয়। যেমন ঢাকা কলেজে কিছুদিন আগের কথা, এটা 1 বছর বা 2 বছর আগের কথা, এক সময় আমরা তো আমাদের টোটাল কার্যক্রমগুলো অনলাইনে ডিজিটালি করি, আমাদের ফিঙ্গারপ্রিন্ট মেশিন, স্টুডেন্টরা তোমরা জানো, এবং যারা ঢাকার বাইরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই ভিডিওটা দেখছো, এই ক্লাস দেখছো, তারা হয়তো বন্ধুদের কাছ থেকে শুনেছো, আমরা টোটাল হাজিরা ক্লাসে কোনো নাম ডাকি না। আমাদের স্টুডেন্টদের ক্লাসে নাম ডাকা মানে তারা ফিঙ্গারপ্রিন্টে অ্যাটেন্ডেন্স দেয়, ঢোকার সময় ফিঙ্গারপ্রিন্ট দেয়, আবার ছুটির সময় ফিঙ্গারপ্রিন্ট দেয়। ফলে কি হয়, তাদের অ্যাটেন্ডেন্স কাউন্ট হয়ে যায়, আমার প্রতি ক্লাসে নাম রাখতে হয় না, এবং তাতে আমার অনেক সময় সেভ হয়। হ্যাঁ, আমাদের প্রিন্সিপাল স্যারকে সেজন্য আমরা ধন্যবাদ জানাই, স্যার যে ব্যবস্থা করেছেন, যে ঢাকা কলেজের হাজিরা থেকে শুরু করে রেজাল্ট প্রসেসিং সবকিছু হ্যাঁ অনলাইনে হয়ে থাকে, অ্যাডমিশন অনলাইনে হয়ে থাকে। তো এই অনলাইনে যে কার্যক্রমগুলো করানো হয়, আমাদের 30 থেকে 35টার মতো ফিঙ্গারপ্রিন্ট মেশিন আছে বিভিন্ন পজিশনগুলোতে। তো কোনো একটা সময়, এই 2 বছর 1-2 বছর আগের কথা, এটা বজ্রপাতে, ঝড়ের সময় বজ্রপাতে অনেকগুলো মেশিন নষ্ট হয়ে গিয়েছিল। দ্যাট ইজ, এই যে মেশিনগুলো নষ্ট হয়ে গেছে, এটা আমার আনএক্সপেক্টেড একটা লস, অস্বাভাবিক ক্ষতি বা অ্যাক্সিডেন্টাল লস। এরকম ভাবে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন প্রতিষ্ঠানের কিছু ক্ষতি হয় বা ব্যয় হয়, যে ব্যয়টাকে আমি বলছি যে অনাকাঙ্ক্ষিত ব্যয়, এটি হোক আমি চাই না, কোনো প্রতিষ্ঠানই চায় না। তো এই ক্ষতিকে আমি বলছি যে অন্যান্য ব্যয় বা স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত ক্ষতি বা আগুনে বিনষ্ট ক্ষতি বা অন্যান্য অ্যাক্সিডেন্টালি কোনো ক্ষতি, এই ক্ষতিকে বলবো অন্যান্য ব্যয়। ক্লিয়ার? নেক্সট আসো, ব্যাংক চার্জ। আমি বলেছি যে ব্যাংকে আমরা টাকা জমা দিই, ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসি, ঠিক? ব্যাংক আমাকে যে সার্ভিসগুলো দিচ্ছে, এই সার্ভিসগুলোর বিনিময়ে ব্যাংক কিছু টাকা আবার চার্জ কেটে নেয়। তোমরা জানো
ব্যাংক থেকে একটা চেক বই ওঠানো হলে চেক বইটা আমাকে ব্যাংক ফ্রি দেয়, বাট এটা ছাপানোর একটা খরচ আছে, কস্টিং আছে। আমি যে ব্যাংকে টাকা জমা দেই, আমার জমা টাকা আমার যত টাকাই জমা দেই তত টাকাই ব্যাংকে থাকে। আমি 1 লাখ টাকা জমা দিলাম, আমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা জমা থাকে, বাট এই জমা দেওয়ার জন্য একটা জমা বই ব্যাংক থেকে আমাকে দেয়, জমা স্লিপ দেয়। এই যে জমা বইটা আমাকে দিচ্ছে বা জমা স্লিপ দিচ্ছে, এই জমা স্লিপটা ছাপানোর জন্য কিন্তু ব্যাংকের খরচ হয়। ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা আমাকে সেবা দিচ্ছে, তাদের পেছনে ব্যাংকের অনেক টাকা ব্যয় হয়। এই ব্যয়গুলো যে হচ্ছে, এই ব্যয়গুলো ব্যাংক আমার জন্য, আমার কাস্টমার, আমি ব্যাংকের গ্রাহক, আমাকে সে এই সার্ভিসগুলো দিচ্ছে এবং তার একটা খরচ হচ্ছে। বিনিময়ে ব্যাংক সামান্য একটা টাকা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেয়, যেটাকে আমরা বলি ব্যাংক চার্জ। সে 100 টাকা, 200 টাকা, 300 টাকা বা 400 টাকা, 500 টাকা, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। বিভিন্ন কারণে সার্ভিস চার্জটা ভেরি করে, বিভিন্ন রকমের হয়। এর মধ্যে কিছু টাকা গভর্নমেন্টের আছে, কিছু গভর্নমেন্টের অ্যাক্সেস ডিউটি থাকে, আর কিছু টাকা ব্যাংক বিভিন্ন সেবা দিয়ে থাকে আমাদেরকে, তার বিনিময়ে নিচ্ছে। এটাকে বলছে ব্যাংক চার্জ। এটা একটা অন্যান্য ব্যয়। তারপরে ঋণের সুদ। আমি ঋণ করেছি, ঋণের টাকা দিয়ে আমি বিজনেস করছি, আমার ব্যবসা পরিচালনা করছি। এই যে ঋণের টাকা দিয়ে আমি ব্যবসা পরিচালনা করছি, এই ঋণের উপরে একটা ইন্টারেস্ট দিতে হয়। আমি যার কাছ থেকে ঋণ করে টাকা নিয়েছি তাকে বিনিময়ে দিতে হবে। এই যে ইন্টারেস্ট আমি তাকে দিব, এটাকে বলবো আমি ঋণের সুদ। তারপরে শিক্ষানবিশ ভাতা। যেমনি ভাবে আমি শিক্ষানবিশ স্যালারি পাই, ঠিক সেরকমই আমার কোনো কর্মকর্তা কর্মচারীকে যদি আমি ট্রেনিং করাই প্রতিষ্ঠানের ব্যয় দিয়ে, প্রতিষ্ঠানের নিজস্ব টাকা দিয়ে, তাহলে সেই টাকাটাকে বলা হবে শিক্ষানবিশ ভাতা। শিক্ষানবিশ ভাতা একটি অন্যান্য ব্যয়। তাহলে অন্যান্য আয় কি হতে পারে, অন্যান্য ব্যয় কি হতে পারে, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে এর আগে আমরা শিখেছিলাম পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার পরের ধাপটি হলো অন্যান্য আয়, অন্যান্য ব্যয়। এই অন্যান্য আয় এবং ব্যয়ের পরের কি ধাপ, পরে কোথায় যাব, কোন সিচুয়েশন আসবে, এটি আমি এখন তোমাদের সামনে তুলে ধরবো। প্রিয় শিক্ষার্থী, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। লক্ষ্য করে তোমরা এবার স্ক্রিন দেখতে পাচ্ছ যে এখানে অন্যান্য আয় ব্যয়ের পরের যে অংশটি আছে সেটি হলো কি, সেটি হলো নিট মুনাফা নির্ণয়। নিট মুনাফা নির্ণয়। এখন নিট মুনাফাটা কিভাবে আসবে? আমরা কিছুক্ষণ আগে পরিচালন মুনাফা শিখেছিলাম। পরিচালন মুনাফার সাথে এই অন্যান্য আয় হলে যোগ করব, আর অন্যান্য ব্যয় যেটা থাকবে সেগুলো নির্ণয় করে অন্যান্য ব্যয়টাকে মাইনাস করে দিব। তাই পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ অন্যান্য ব্যয়টা মাইনাস করার পরে, বাদ দেওয়ার পরে যে মুনাফা আসবে তাকে আমি বলবো নেট মুনাফা। তাকে কি বলবো? নেট মুনাফা, বা আমরা এটাকে কর পূর্ব নেট মুনাফা বলি। এইখানে আমার আলোচনার বিষয় আছে। তোমরা ফার্স্ট পেপারে এই নেট মুনাফা পর্যন্ত খুব ইজিলি শিখেছো, পড়েছো, বাট এখন আমি যে কথাগুলো বলবো, এই যে কর পূর্ব নেট মুনাফার কথায় আসছি, কর পূর্ব নেট মুনাফা, এখানে মূল প্রবলেমটা সৃষ্টি হবে তোমাদের। এটা সেকেন্ড পেপারে যে সেই প্রবলেমটা সৃষ্টি হবে। ফার্স্ট পেপারে কিন্তু নেট মুনাফাই শেষ, ওখানে আর কর পূর্ব নেট মুনাফা বলতে কোনো সাউন্ড নাই, কোনো ওয়ার্ড নাই। ফার্স্ট পেপারে আমি বলতে যাচ্ছি যে এই কর পূর্ব নেট মুনাফা বলতে কিছু নাই, ওখানে নেট মুনাফা আমরা লিখি। কিন্তু সেকেন্ড পেপারে এসে আমাকে লিখতে হবে কি, এখানটায় কর পূর্ব নেট মুনাফা। যৌথমূলধনী কোম্পানির যে ইনকাম হবে, যে প্রাপ্তি হবে, সেই প্রাপ্তির একটি অংশ গভর্নমেন্টকে ম্যান্ডেটরি পরিশোধ করতে হবে, ম্যান্ডেটরি বোঝাতে হবে। তো আমি আমার কাছে আমি দেখেছি যে আমাদের স্টুডেন্ট কমেন্ট করেছে আগরি বিনষ্ট পণ্যের ক্ষতি, এই সম্পর্কে তার একটা প্রবলেম আছে, সে কোশ্চেন করেছে। আমি একটু সেখানে আবার যাচ্ছি। আমাকে কমেন্টসে যে তোমরা লিখেছো যে আগরি বিনষ্ট পণ্যের ব্যয়টি বা আগরি বিনষ্ট ক্ষতি বোঝাইতে বলতেছো, এটি নিয়ে একটু আলোচনা করে নিই, তারপরে এখানে আসি। তাহলে এই প্রশ্নটি আমি সরাই নিচ্ছি, এই স্লাইডটি সরাই নিচ্ছি, আমরা বোর্ডে একটু ইউজ করি,
আর আগুনে বিনষ্ট পণ্য আরো বোঝানো হবে। আমি বোর্ডে একটু ইউজ করি, দেখো আগুনে বিনষ্ট পণ্যটা কি, আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতিটা কি আসলে। আমি কোনো একটা পণ্য আগুনে পুড়ে গেল, তো আগুনে যদি কোনো পণ্য পুড়ে যায়, আগুনে পুড়ে গেলে এটা আমার পুড়ে গেলে সেটা আমার কি ক্ষতি। সে আগুনে পুড়ে গেছে আমার 500 টাকার পণ্য, এটা আমার লস, এটা আমার ক্ষতি। এই আগুনে পুড়ে যাওয়া মালটা আমার ক্ষতি, এটা লস। এটাকে আমি বলছি অন্যান্য ব্যয়ের একটি অংশ। এটি আমি বলছি অন্যান্য ব্যয়ের একটি অংশ। এই যে অন্যান্য ব্যয়ের মধ্যে আগুনে পুড়ে যাওয়া পণ্যটা আসবে, এটি আমরা বুঝতে পারছি। এখন আগুনে পুড়ে গেলে যদি এই পণ্যটি বীমাকৃত থাকে, তোমরা যে প্রশ্নটা করছো আমি বুঝতে পেরেছি, এটি আমি সামনেও ডিটেইলস আলোচনা করতাম। তো আমার আগুনে পণ্য বিনষ্ট হয়েছে 500 টাকা। এই আগুনে বিনষ্ট পণ্য নিয়ে অনেকগুলো সমন্বয় আছে। আমি এই সমন্বয়ে কিন্তু এখনো যাই নাই প্রিয় শিক্ষার্থী। তোমরা দেখো আমি জাস্ট রেয়া মিলের বেসিক স্ট্রাকচার গুলো, রেয়া মিল থেকে যে কোন আইটেম গুলো কোন কোন খাতে যাবে, কিভাবে যাবে, সেই বেসিক স্ট্রাকচার গুলো আসলে শেখাচ্ছি। এই চ্যাপ্টারটা একটা বৃহৎ চ্যাপ্টার। এর যে সমন্বয়গুলো আছে, আগুনে বিনষ্ট ক্ষতি, আগুনে বিনষ্ট পণ্য, শুধু আমি এটি এখানে এনেছি। এই সম্পর্কে অনেকগুলো সমন্বয় আছে। প্রত্যেকটা সমন্বয় আমি তোমাদের কি কি সমন্বয় বলতে পারি, গত 20 বছরে বিভিন্ন বোর্ড পরীক্ষায় কি কি সমন্বয় এসেছে এই সম্পর্কে আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দেব। তো এই মুহূর্তে আমাদেরকে একটু সময় দাও, আমরা বেসিক স্ট্রাকচার গুলো শেষ করি, তারপরে এগুলো নিয়ে আলোচনা করব। তবে যেহেতু প্রশ্ন এসেছে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আগুনে বিনষ্ট পণ্য, আমার কাছে কিছু পণ্য আছে, আমার গোডাউনে কিছু পণ্য আছে, সেই পণ্যটা পুড়ে নষ্ট হয়ে গেছে, সেই 500 টাকার পণ্য নষ্ট হয়ে গেছে, এটা আমার অন্যান্য ব্যয়। ঠিক আছে, এটা অন্যান্য ব্যয়ের মধ্যে আসবে। কিন্তু যদি এমন হয় যে এই পণ্যটি আমার বীমা কোম্পানির কাছে বীমাকৃত করা আছে, কি করা আছে, বীমাকৃত করা আছে, এই পণ্যটি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আমার কন্ট্রাক্ট আছে, বীমা করা, ইন্স্যুরেন্স করা আছে। যদি ইন্স্যুরেন্স করা থাকে, বীমা করা থাকে, তাহলে বীমা কোম্পানি আমাকে কিছু ক্ষতিপূরণ দিতে পারে। যদি আমি কোনো ক্ষতিপূরণ পাই, তাহলে এই 500 টাকা থেকে এসে আমি যদি 200 টাকা ক্ষতিপূরণ পাই, তাহলে এই ক্ষতিটা কি কমে যাবে, তাই না? তাহলে বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার বীমা দাবি থাকে এখানে, তাহলে বীমা দাবি থাকলে বীমা কোম্পানির কাছ থেকে আমি যদি কিছু টাকা পাই, এখান থেকে মাইনাস করে দিতে হবে। সে আমি 200 টাকা বীমা কোম্পানির কাছ থেকে পেলাম, বীমা দাবি আমি পেলাম, বীমা কোম্পানির কাছে দাবি করলাম যে আমাকে আমার এই পণ্য পুড়ে গেছে, তোমার সাথে আমার চুক্তি আছে, তোমার সাথে এগ্রিমেন্ট আছে, ইন্স্যুরেন্স করা আছে, তুমি আমার এই পণ্যের ক্ষতিপূরণ দাও। বীমা কোম্পানি যাচাই বাছাই করে কি করবে, তার অ্যানালাইসিস করে রিপোর্ট করলো, আমাকে বললো যে তুমি এখান থেকে 200 টাকা ক্ষতিপূরণ পাইবা, তোমার সাথে আমাদের চুক্তি আছে, তুমি যে আমাকে বীমা প্রিমিয়াম দাও, সেই প্রেক্ষিতে এই চুক্তির ভিত্তিতে তুমি আমার কাছ থেকে 200 টাকা ক্ষতিপূরণ পাইবা। আমার পড়ে গেছিল কত, 500 টাকার মাল, আমি ক্ষতিপূরণ পাচ্ছি কত, 200 টাকা। তাহলে আমার এই খাতে টোটাল ক্ষতি হবে কত, 300 টাকা। তখন আমি এই 300 টাকাকে বলবো আগুনে বিনষ্ট ক্ষতি। বন্ধু, প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে আমরা এই সম্পর্কে আরো ডিটেইলস আলোচনা হবে সামনের ক্লাসগুলোতে। তোমরা সব সময় ফলো করো, বিভিন্ন সময়ে বিভিন্ন ক্লাসে আমরা এই সমন্বয়গুলো নিয়ে আলোচনা করব এবং এখানে যে আরো জটিল জটিল বিষয়গুলো আছে সেগুলো উপস্থাপন করব। আমরা স্ট্রাকচারটি শেষ করি। সো আমি যেখানে ছিলাম সেখানে চলে যাচ্ছি। স্লাইডটি দেখো তোমরা, এখানে লক্ষ্য করো যে এখানে যে বিষয়টি ছিল সেটি ছিল কি, যে নিট মুনাফা। আমি নিট মুনাফা নিয়ে কথা বলছিলাম। লক্ষ্য করো যে নিট মুনাফা না লিখে আমি এখানে লিখছি কর পূর্ব নিট মুনাফা। আমরা লিখছি পরিচালন মুনাফা বা যোগ অন্যান্য আয় বা অন্যান্য ব্যয়। এই অন্যান্য আয় ব্যয়ের পরে আমরা যে অ্যানসার লিখছি সেটা লিখছি কর পূর্ব নিট মুনাফা। এই যে আমরা কর পূর্ব নিট মুনাফা লিখছি, এই কর পূর্ব নিট মুনাফাটা কেন, এই নিয়ে আমি কথা বলতে চাই, আলোচনা করতে চাই। এই জায়গাটায় আমাদের প্রবলেম হবে। আমরা ফার্স্ট পেপারে 9 এ 10 এ আমরা যত শিখেছি এই চ্যাপ্টারটি, সেখানে ছিল শুধু আর্থিক বিবরণী, এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের।
সেকেন্ড পেপারে এসে এই জায়গায় এসে চেঞ্জ হয়ে যাবে, আর এর আগ পর্যন্ত ফার্স্ট পেপারে যা শিখেছি তা ঠিক থাকবে। আমি সেগুলো রিপিট করেছি এতদিন পর্যন্ত। এখানে এসে যে চেঞ্জ আসবে, এই চেঞ্জটা মনোযোগ সহকারে লক্ষ্য করো। আয়কর আইনে স্পষ্ট করে, আয়কর আইন ইনকাম ট্যাক্স আইনে স্পষ্ট করে বলা আছে যে একটি যৌথ মূলধনী কোম্পানি কি করবে, তার নেট মুনাফা হোক বা না হোক, তার আয় হোক বা না হোক, তার যে প্রাপ্তি, সে যে পণ্য বিক্রি করলো সেই বিক্রয় থেকে যে তার প্রাপ্তি হবে, সেই প্রাপ্তির একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তাকে ম্যান্ডেটরি গভর্নমেন্টকে দিতেই হবে। এই টাকাকে বলা হচ্ছে আয়কর। কি বলা হচ্ছে? আয়কর, ইনকাম ট্যাক্স। আমরা জানি যে 100 টাকা যদি কোন একটা কোম্পানির আয় হয়, মানে প্রাপ্তি হয়, 100 টাকা পণ্য যদি সে বিক্রি করে, সে 50 পয়সা গভর্নমেন্টকে বাধ্যতামূলকভাবে দিবে। তার যদি ক্ষতি হয় তারপরেও দিবে। সে তার পণ্যের ক্রয় মূল্য 110 টাকা, কিন্তু সে পণ্যটি বিক্রি করেছে 100 টাকা, তার ক্ষতি হলো কত? এখানে 10 টাকা ক্ষতি হলো। ক্ষতি দেখার বিষয় না, আইনে স্পষ্ট উল্লেখ আছে যে একটা যৌথ মূলধনী কোম্পানির এই যে প্রাপ্তি হলো, একটা প্রতিষ্ঠানের এই যে 100 টাকা তার প্রাপ্তি হলো, এই 100 টাকার উপরে তাকে 50 পয়সা মিনিমাম ইনকাম ট্যাক্স দিতে হবে। সো এখানে নেট মুনাফা হতে পারে, নেট ক্ষতিও হতে পারে, কিন্তু তার প্রাপ্তির উপরে একটা আয়কর থাকতে পারে। যে আয়কর থাকে, আমরা এই আয়কর আমরা জানি যে বছর আয় হয় তার পরের বছরে আয়কর পরিশোধ করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব মনোযোগ দিও এখানটায়। যে বছর আয় হয় তার পরের বছরে আয়কর পরিশোধ করতে হয়। আমরা এটাকে বলি যে 2020 সালে এখন যদি আমি ইনকাম করি, আয় করি, এটা ট্যাক্স দিতে হবে সরকারকে পরের বছর 2021 সালে। 20 সালে যে আয় হবে তার ট্যাক্স দিতে হবে পরের বছরে 21 সালে। ঠিক আছে? তাহলে পরের বছর যে আমি আয়কর দিব, এই বছরের আয়ের উপরে কর দিব পরের বছর যে আয়করটা দিব, সেই আয়কর পরের বছর দেওয়ার জন্য আমার একটা প্রস্তুতি থাকা লাগবে। অর্থাৎ এখন থেকেই আমাকে সেই টাকাটা কি করতে হবে? সংগ্রহ করে রাখতে হবে, যাতে আগামী বছর আমি সেই গভর্নমেন্টকে ট্যাক্স দিতে পারি। কারণ টাকা তো আয় হয়েছে এই বছরের আয়ের উপরে তো আমার ট্যাক্স দিতে হবে। এই বছর যে আয় হলো সেই মুনাফার উপরে আমরা একটা টাকা, একটা অংশ আমি সঞ্চিতি করে রাখবো, যাকে আমি বলবো আয়কর সঞ্চিতি। এই যে আয়কর সঞ্চিতি, এটি এই বছরই রেখে দিব। এই 2020 সালের যে আয় হবে, এই 20 সালের আয়ের উপরে আমি একটি সঞ্চিতি করব, যাকে আমি বলবো আয়কর সঞ্চিতি। এই আয়কর সঞ্চিতি এই বছরই রেখে দিব। সো এই আয়কর সঞ্চিতি দিয়ে পরের বছর গভর্নমেন্টকে আমি আয়কর পরিশোধ করব। সো যে আমার নিট মুনাফা হলো, সেই নিট মুনাফা দেখতে পাচ্ছ যে এখানে আমরা তাকে বলছি কর পূর্ব নিট মুনাফা, অর্থাৎ ট্যাক্স না দিয়েই এই মুনাফাটা হয়েছে। এখানে যে মুনাফাটা হয়েছে আমরা দেখতে পাচ্ছ 1,25,000 টাকা। আমি বলছি যে এই 1,25,000 টাকা কি আমার ট্যাক্স এখনো দেওয়া হয় নাই, আমার নিট মুনাফা হয়েছে 1,25,000 টাকা। এই 1,25,000 টাকা নিট মুনাফা হলো, এর উপর আমরা এখন ট্যাক্স দিতে হবে। আমি এখনো দেইনি, এটা ফিউচারে দিব, পরের বছর দিব। যে টাকাটা পরের বছর দিব, সেই টাকাটা সম্পর্কে সমন্বয়ে বলা থাকে, সমন্বয়ে উল্লেখ থাকে যে এত টাকা আয়কর সঞ্চিতি রাখতে হবে, এত টাকা আয়কর সঞ্চিতি রাখতে হবে। এই যে পরিমাণ টাকা আয়কর সঞ্চিতি রাখতে হবে তাকে বলা হচ্ছে নতুন আয়কর সঞ্চিতি। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা কিন্তু এলোমেলো বাদিয়ে ফেলবা। আমি আবার বলছি, আয়কর সম্পর্কে রেওয়ামিলেও এন্ট্রি থাকে, আয়কর সঞ্চিতি সম্পর্কে রেওয়ামিলেও দেওয়া থাকে, আবার আয়কর সঞ্চিতি সম্পর্কে সমন্বয়ও দেওয়া থাকে।
সমন্বয়ে যে টাকা দেওয়া থাকবে তাকে আমি বলবো নতুন আয়কর সঞ্চিতি। এই নতুন আয়কর সঞ্চিতি এখানটায় আসবে, এই কর পূর্ব নেট মুনাফার পরে নতুন আয়কর সঞ্চিতি যেটি সেটি আমরা এখানে বসাবো এবং সেটি মাইনাস করব। এটি মাইনাস করার পরে যে টাকাটা আমরা পাবো তাকে বলা হবে কর পরবর্তী নেট মুনাফা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো? শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু ক্লাসটা এখানেই শেষ করব। আমরা আর সামনে আগাবো না, আমরা সামনে আগামী ক্লাসে ডিটেইলস যাব। তোমরা ক্লিয়ার করেছো নিশ্চয়ই? আমরা এখানেই শেষ করব প্রিয় বন্ধুরা। আমরা একটু ফলো করি, দেখি যে আমরা আসলে কি বলতে চেয়েছি। আমি বলতে চেয়েছি আমার টোটাল আয় ব্যয় করে আমার যে নেট মুনাফা হবে, সেই নেট মুনাফাটাকে আমি বলবো কি কর পূর্ব নেট মুনাফা। এই যে কর পূর্ব নেট মুনাফা, হ্যাঁ, এই যে কর পূর্ব নেট মুনাফা, এই নেট মুনাফা বলেছি আমি যে আমার এই নেট মুনাফা 1,25,000 টাকা। এই 1,25,000 টাকা থেকে আমি এখন বাদ দিব নতুন আয়কর সঞ্চিতি। এই যে নতুন আয়কর সঞ্চিতি, এই নতুন আয়কর সঞ্চিতি কোথায় দেওয়া থাকবে? এটি সমন্বয়ে দেওয়া থাকবে, সমন্বয়ে থাকবে। কোথায় দেওয়া থাকবে? সমন্বয়ে দেওয়া থাকবে। যদি সমন্বয়ে এই সম্পর্কে, এই আয়কর সঞ্চিতি সম্পর্কে সমন্বয়ে যদি কোনো আইটেম না থাকে তাহলে এটাই আমার লাস্ট ধাপ। এই কর পূর্ব নেট মুনাফা বা নেট মুনাফা আমি চাই বলি না কেন, এটাই আমার লাস্ট স্টেপ। আর যদি সমন্বয়ে নতুন আয়কর সঞ্চিতি থাকে তাহলে এটা এখানে আসবে। আমি ধরে নিচ্ছি যে 25,000 টাকা সমন্বয়ে বলা আছে, তাহলে আমার এখন নেট মুনাফা হবে 1 লক্ষ টাকা। এই যে 1 লক্ষ টাকা হবে, এই 1 লক্ষ টাকাকে বলবো আমি যে কর পরবর্তী নেট মুনাফা। এটাকে কি বলবো? কর পরবর্তী নেট মুনাফা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিশদ আয় বিবরণী আমরা যে করেছি, বিশদ আয় বিবরণীর যে স্টেপগুলো ছিল, আজকে ছিল বিশদ আয় বিবরণীর থার্ড ক্লাস। এই তৃতীয় ক্লাসে এসে, থার্ড ক্লাসে এসে আমরা সর্বশেষ ধাপ নিয়ে আলোচনা করেছি। আমরা আগামী ক্লাসে পরবর্তী যে অংশটি আছে যে সংরক্ষিত আয় বিবরণী, আমরা আগামী ক্লাসে সেই সংরক্ষিত আয় বিবরণী আলোচনা করব এবং এই সংরক্ষিত আয় বিবরণী কিভাবে হবে, কিভাবে করতে হবে, তোমরা এই বিষয়গুলো একটু আগামী ক্লাসের কথা আমি বলে দিচ্ছি যে একটু বাসায় পড়াশোনা করবে। হোমওয়ার্ক থাকবে তোমাদের যে এই সংরক্ষিত আয় বিবরণী করা বা নির্ণয় করা। সংরক্ষিত আয়ের বিবরণী আসলে হয় না এখন, সংরক্ষিত আয় নির্ণয় করা হয়। এই সংরক্ষিত আয় নির্ণয় কিভাবে হবে এই সম্পর্কে তোমাদের কাছে যে বই আছে সেখানে দেখো ডিটেইলস দেওয়া আছে, সেগুলো তোমরা একটু দেখবে। আমরা বিশদ আয় বিবরণী আজকে শেষ করতে পেরেছি ইনশাআল্লাহ। তো ভবিষ্যতে আমরা আগামী ক্লাসে নেক্সট সপ্তাহে আমি তোমাদের সাথে আশা করছি মিলিত হব। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত তোমরা এই নিয়ে পড়াশোনা করবে, সংরক্ষিত আয় নিয়ে পড়াশোনা করবে। আরেকটি হোমওয়ার্ক আমি তোমাদেরকে দিয়ে রাখছি, সেটি হলো আমরা যে বিশদ আয় বিবরণী করলাম, এই বিশদ আয় বিবরণীর তোমাদের আজকের যে হোমওয়ার্ক হবে, আজকে 6 তারিখ, আজকের যে হোমওয়ার্ক গুলো হবে আমি চাই তোমরা এগুলো আজকেই করে ফেলো বা কালকের মধ্যে করে ফেলো। তাহলে তোমরা কি হবে, এই যে আমি আজকে আলোচনা করলাম, আজ 3টা ক্লাস নিয়েছি এর উপরে, এগুলো তোমাদের ক্লিয়ার হবে। এই ক্ষেত্রে অঙ্ক করতে যে তোমরা যদি কোনো প্রবলেম ফেস করো, তোমরা অবশ্যই সেগুলোর রেসপন্স আমি করব, তোমরা কমেন্টস অপশনে লিখবে। আজকে যে আমি হোমওয়ার্ক দিচ্ছি সেটি হলো যে আমরা বিশদ আয় বিবরণী আমরা করব, বিশদ আয় বিবরণী করব এবং পূর্ণাঙ্গ বিশদ আয় বিবরণী করব। আমি ডিটেইলস বুঝিয়েছি, বিভিন্ন ধাপে বুঝিয়েছি। এই বিশদ আয় বিবরণী তোমরা করবা, কিভাবে করবা, কোনগুলো করবা, তোমরা তোমাদের বই থেকে 5টা 10টা 20টা যে কোনো অঙ্ক করো না কেন পূর্ণাঙ্গ বিশদ আয় বিবরণী করবা। আমি চাই তোমরা অন্তত 5টি অঙ্ক করবা, 5টি প্রশ্ন করবা। 5টি অঙ্কের কি করবা,
হ্যাঁ বিশদ আয় বিবরণী করবা, পূর্ণাঙ্গ বিশদ আয় বিবরণী করো, যাতে আমরা একদম নিট মুনাফা পর্যন্ত বের করতে পারি। আর আগামী ক্লাসে আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব তোমাদেরকে নিয়ে এই সংরক্ষিত আয় কিভাবে নির্ণয় করতে হবে সেটি। তো নেক্সট ক্লাসে সেই সুন্দর সময়ের অপেক্ষায় রইলাম। তোমরা ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।